সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা সমিশের আরো একটি ইতিহাস ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো বিগত পর্বে আমরা ইলতুৎমিশের যে উদ্ভূত সমস্যাগুলি ছিল, সেগুলি উনি কিভাবে সমাধান করেছিলেন সেই সম্পর্কে বিশদে আমাদের আলোচনা সম্পন্ন করেছি। আজকের ক্লাসে আমরা তার অন্যান্য যে দিকগুলি ছিল, সেগুলি নিয়ে আলোচনা করব। তার সাম্রাজ্যের অন্যান্য দিকগুলি নিয়ে আলোচনা করব। এর মধ্যে থাকবে তার প্রথম রাজ্য জয়, মঙ্গল আক্রমণ থেকে দিল্লি সুলতানিকে রক্ষা করা এবং তৎসঙ্গে যেই সমস্ত আ পারিপার্শ্বিক বিষয়বস্তুগুলি আছে সেইগুলি। ঠিক আছে? তো ইতিমধ্যে আমরা বিগত ক্লাসে দেখেছিলাম যে রাজপুতরা যে সমস্ত অঞ্চল দিল্লি সুলতানি থেকে দখল করে নিয়েছিলেন আরাম শাহের সময়, সেই সমস্ত অঞ্চলগুলিকে কিন্তু ইলতুৎমিশ আবার উনার সাম্রাজ্যভুক্ত করেছিলেন। ঠিক আছে? পুনরুদ্ধার করেছিলেন। এইবার আমরা দেখব যে নতুন উনি কিসব অঞ্চল দিল্লি সুলতানির অন্তর্ভুক্ত করেছিলেন বা জয়যুক্ত হয়েছিলেন সেই অঞ্চলের উপর। ঠিক আছে? তো যে লাইনটা ১ম এই বললাম সেটাই। কেবলমাত্র পুনরুদ্ধারের কাজই নয়, নতুন কিছু অঞ্চলও তিনি দিল্লি সুলতানের আধিপত্য সম্প্রসারিত করেন। বেশ কিছু নতুন অঞ্চল ছিল যেগুলির উপরেও কিন্তু উনি দিল্লি সুলতানের আধিপত্য কায়েম করেছিলেন। আসো, কোন অঞ্চল? তিনি শিবালিক পর্বতের অন্তর্ভুক্ত মান্দোর জয় করেন। ঠিক আছে? এবং মালব রাজ্য জয় করেন, আক্রমণ করে তিনি ভিলসা ও উজ্জয়িনী দখল করেন। উজ্জয়িনী যদি তোমরা মনে করে রাখতে পারো, খোরস মহাজনপদের মধ্যেও আমরা কিন্তু উজ্জয়িনী পড়েছিলাম। একটা গুরুত্বপূর্ণ শহর। ভিলসা এবং উজ্জয়িনী কিন্তু উনি দখল করেছিলেন এবং ওই অঞ্চল থেকে কিন্তু উনি প্রচুর পরিমাণে ধন-রত্ন কিন্তু লুট করতে সমর্থ হয়েছিলেন। ঠিক আছে? উজ্জয়িনী জয়ের পর তিনি সেখান থেকে সম্রাট বিক্রমাদিত্যের একটি মূর্তি দিল্লিতে নিয়ে যান বলে জনশ্রুতি আছে। এবং এই উজ্জয়িনী উনি জয় করেছিলেন কিন্তু ১২৩৪ খ্রিস্টাব্দে। 1234 এ কিন্তু উনি উজ্জয়িনী জয় করেছিলেন। ঠিক আছে? তো এই যে অঞ্চলগুলি আছে, সেগুলি উনি দিল্লি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে। তারপরে যে নেক্সট পার্টটা আছে সেটা হলো মঙ্গোল আক্রমণ। মঙ্গল। বর্তমানে হয়তোবা মঙ্গোলিয়া খুব ছোট একটা দেশ। মানে আয়তনে বড় কিন্তু ল্যান্ডলক একটা টেরিটরি। চীনের উত্তরে অবস্থিত। সেটা নিয়ে এত আলোচনা নেই। কিন্তু এককালে মঙ্গোলরা কিন্তু একটা বিশাল বড় সাম্রাজ্য গঠন করেছিল। এবং ভারতেও কিন্তু বহুবার মঙ্গল আক্রমণ সংঘটিত হয়েছে। এবং মঙ্গলদের মধ্যে যিনি সবচাইতে বেশি দুর্ধর্ষ ছিলেন এবং মঙ্গলদের সর্বশ্রেষ্ঠ দলপতি যাকে বলা হয়ে থাকে, উনি হলেন চেঙ্গিস খান। এবং আ একটা স্টাডিও আছে যে চেঙ্গিস খানের জিন মানে পৃথিবীর কত শতাংশ মানুষের মধ্যে চেঙ্গিস খানের জিন রয়েছে। উনি বহু নারীর সঙ্গে সহবাস করেছিলেন। তো সেই কারণেই এরকম একটা জিনিস লক্ষ্য করা যায়। তবে যাই হোক, এই যে চেঙ্গিস খান ছিলেন উনি খুব দুর্ধর্ষ ছিলেন। শুধু চেঙ্গিস খান না, মঙ্গলরাই ছিল দুর্ধর্ষ। ওরা যেখানে গেছে, যে অঞ্চলে গেছে আক্রমণকারী হিসাবে, সেই অঞ্চলকে ওরা সম্পূর্ণ শ্মশানে পরিণত করে দিত। ঠিক আছে? লুট, হত্যা কিছুই বাদ থাকতো না। অগ্নিসংযোগ এসব ছিল ওদের নিত্য নৈমিত্তিক দিনের ব্যাপার। ঠিক আছে? তো দিল্লি সুলতানের উপরেও কিন্তু একটা মঙ্গল আক্রমণের আশঙ্কা দেখা দিয়েছিল ইলতুৎমিশের সময়ে। ইলতুৎমিশ কি সেই আক্রমণ থেকে দিল্লি সুলতানিকে রক্ষা করতে পেরেছিলেন কি পারেননি? সেটাই হবে আমাদের এই অংশে আলোচ্য বিষয়। একদম ছোট সংক্ষিপ্ত আলোচনা। দেখা যাক কি হয়। ইলতুৎমিশের রাজত্বকালে কত সালে? ১২২১ খ্রিস্টাব্দ নাগাদ। ১২২১ খ্রিস্টাব্দ নাগাদ। ঠিক আছে? দুর্ধর্ষ মঙ্গল নায়ক চেঙ্গিস খান বা চেঙ্গিস খান আমরা বলি, মধ্য ও পশ্চিম এশিয়ার নানা রাজ্য জয় করে। যে মধ্য এশিয়া আছে তৎকালীন সময়ে মধ্য এশিয়া কিন্তু এবং পশ্চিম এশিয়ায় কিন্তু উনি তখন উনার হত্যালীলা চালাচ্ছেন এবং একটার পর একটা রাজ্য জয় করছেন। কে? দুর্ধর্ষ মঙ্গল নেতা চেঙ্গিস খান। মধ্য এশিয়ায়, ভারতবর্ষে না কিন্তু। ঠিক আছে? এইবার কি হচ্ছে? সেই যে মধ্য এশিয়া আছে ওইখানে একটা রাজ্য ছিল যেটার নাম ছিল খিবা বা খোয়ারাজিম। আমরা পড়েছিলাম একটু আগে খোয়ারাজিমের সাহা। ঠিক আছে? খোয়ারাজিম যে রাজ্য ছিল সেই রাজ্য আক্রমণ করেন কিন্তু চেঙ্গিস খান এবং এতে করে কিন্তু খোয়ারিজিম বা খিবা কিন্তু
যে রাজ্যটা ছিল তার কিন্তু পতন ঘটে এবং তার যে অধিপতি বা সম্রাট ছিলেন বা রাজা ছিলেন তার নাম ছিল জালালউদ্দিন মঙ্গরবানী। উনার যে সাম্রাজ্য ছিল খিবা বা খোয়ারাজিম পশ্চিম এবং মধ্য এশিয়ায় অবস্থিত, তার উপরে মঙ্গল অধিপতি চেঙ্গিস খান আক্রমণ করেছিলেন এবং সেই অঞ্চল অধিকার করার পর তাকে কিন্তু বিতাড়িত করেছিলেন সেই অঞ্চল থেকে। এবং জালালউদ্দিন মঙ্গরবানী, যিনি খিবা এবং খোয়ারাজিমের পরাজিত শাসক ছিলেন, উনি কিন্তু প্রাণ ভয়ে এবার পূর্ব দিকে, পূর্ব দিক অর্থাৎ ভারতবর্ষের দিকে কিন্তু উনি অগ্রসর হন এবং পাঞ্জাবে উনি উপস্থিত হন। পাঞ্জাবে উনি এসে উপস্থিত হন এবং ইলতুৎমিশের কাছে আশ্রয় বা রিফিউজ কিন্তু প্রার্থনা করেন যে, "আমার পেছনে দুর্ধর্ষ মঙ্গল অধিপতি চেঙ্গিস খান পড়ে আছে। যদি আমাকে পায় তাহলে আমাকে 100% হত্যা করা হবে এবং নির্মমভাবে হত্যা করা হবে। তো আমাকে রক্ষা করার জন্য যাতে তোমার সাম্রাজ্যে আমাকে আশ্রয় দেওয়া হয়।" এরকমভাবে উনি কিন্তু একটা রাজনৈতিক আশ্রয় কিন্তু উনি চেয়েছিলেন। একটা পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছিলেন উনি তৎকালীন যে দিল্লির সুলতানের শাসক ছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ তার কাছে। এইবার ইলতুৎমিশ কি ভাবলেন? ইলতুৎমিশ ভাবলেন যে জালালউদ্দিন মঙ্গরবানী, যার পিছনে পড়ে আছে চেঙ্গিস খান এবং যাকে ফলো করে চেঙ্গিস খান আসছেন। যদি এই জালালউদ্দিন মঙ্গরবাণীকে আমি দিল্লি সুলতানিতে আশ্রয় দিই, তাহলে অবশ্যই আমি কিন্তু চেঙ্গিস খানের বিরাগ ভাজন হব এবং এই বিরাগ থেকেই কিন্তু উনি দিল্লি সুলতানিতে আক্রমণ করতে পারেন এবং দিল্লি সুলতানিকে উনি কিন্তু ধুলোয় মিশিয়ে দিতে পারেন। ঠিক আছে? যুদ্ধ হলে দেখা যাবে কিন্তু অবশ্যই মঙ্গলরা তখনকার সময় শক্তিশালী ছিল। এবং দিল্লি সুলতানি কিন্তু মঙ্গলদের মুখোমুখি হওয়ার মতো অতটাও শক্তিশালী ছিল কিনা বলা যায় না। হয়তোবা যুদ্ধ হলে রেজাল্ট কি হবে সেটা আমরা আগে থেকে জানি না। কিন্তু শক্তির দিকে কিন্তু তখন চেঙ্গিজ খানের সময় কিন্তু মঙ্গলরা সত্যিই একদম দুর্ধর্ষ ছিল এবং ওদের কোনো প্রতিদ্বন্দ্বী কিন্তু তখন ছিল না কেউ। ঠিক আছে? এইবারে যদি উনি মঙ্গরবাণীকে আশ্রয় দেন, ইলতুৎমিশ মঙ্গরবাণীকে জালালউদ্দিন মঙ্গরবাণীকে আশ্রয় দেন দিল্লিতে, তবে অবশ্যই কিন্তু সেই বিরাট থেকে উনি আ চেঙ্গিস খান দিল্লি আক্রমণ করতে পারেন। তো উনি কি করেন যে জালালউদ্দিন মঙ্গরবাণী আছেন, তাকে উনি আশ্রয় দেন না। "ভাই তোমার জায়গা নাই।" দেখো এখানে বলছে, দূরদৃষ্টি সম্পন্ন ইলতুৎমিশ উপলব্ধি করেন যে জালালউদ্দিনকে আশ্রয় দেওয়ার অর্থ হলো চেঙ্গিস খাঁয়ের আক্রমণের সম্মুখীন হওয়া। অর্থাৎ যদি উনি তাকে আশ্রয় দেন, তবে অবশ্যই তাকে কিন্তু চেঙ্গিস খাঁয়ের আক্রমণের সম্মুখীন হতে হবে এবং এর ফলে যে নবপ্রতিষ্ঠিত সুলতানি সাম্রাজ্য আছে বা শাসন আছে, তার অস্তিত্ব কিন্তু বিপন্ন হতে পারে এবং প্রত্যাখ্যাত হয়ে জালালউদ্দিন মঙ্গলবাণী ভারত ত্যাগ করলে চেঙ্গিস খাঁ সিন্ধু ও পশ্চিম পাঞ্জাব লুট করে ভারত ত্যাগ করেন এবং এইভাবে নবপ্রতিষ্ঠিত সুলতান শাহী আশু ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। যখন উনি রিফিউজ করেছেন যে তোমাকে ভারতবর্ষে আশ্রয় দেওয়া হবে না, তখন প্রত্যাখ্যাত হয়ে জালালউদ্দিন মঙ্গরবাণী কিন্তু ভারত ত্যাগ করেন এবং ভারত ত্যাগ করার ফলে সিন্ধু এবং পাঞ্জাব পর্যন্তই কিন্তু চেঙ্গিস খান এসে তার যে লুট ছিল, হত্যা ছিল সেটা চালিয়ে উনি ফিরে যান। উনি ভারতের অভ্যন্তরে অর্থাৎ দিল্লি এবং তার সন্নিহিত অঞ্চলে কিন্তু প্রবেশ করেননি। যার ফলে নবপ্রতিষ্ঠিত যে সুলতানি সাম্রাজ্য ছিল বা দিল্লি সুলতানি ছিল সেটা কিন্তু বেঁচে গিয়েছিল, রক্ষা পেয়েছিল। ঠিক আছে? এবং বলা বাহুল্য এই ঘটনা ইলতুৎমিশের প্রখর রাজনৈতিক জ্ঞানের পরিচয় বহন করে। যে উনি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন এবং উনি প্রখর রাজনৈতিক জ্ঞানী ছিলেন। সেই সঙ্গে একজন সমরবিদ ছিলেন ভালো সেটা আমরা দেখেছি অলরেডি। ঠিক আছে? এবার একটা ইন্টারেস্টিং কথা হলো, যখন জালালউদ্দিন মঙ্গরবাণী ইলতুৎমিশের কাছে সাহায্য প্রার্থনা করেছেন, আশ্রয় প্রার্থনা করেছেন চেঙ্গিস খান থেকে আত্মরক্ষার জন্য। তখন ইলতুৎমিশ তাকে আমরা জানি যে
প্রত্যাখ্যান করেছেন। ওকে না করে দিয়েছেন, রিফিউজ করেছেন। কিন্তু কি বলে রিফিউজ করেছেন? একটা মজার কাহিনী আছে। উনি বলেছেন যে, "আমি হয়তোবা আপনাকে ভারতবর্ষে আশ্রয় দিতে পারতাম। কিন্তু আপনার ভালোর জন্যই আমি আপনাকে আশ্রয় দিচ্ছি না। ভারতবর্ষের যে আবহাওয়া আছে, ওয়েদার যেটা আছে, সেটা আপনার জন্য সুইটেবল না। এই কারণে আমি জেনে বুঝে আপনার ক্ষতি হতে দিতে পারি না। সেজন্য আপনাকে আমি ভারতবর্ষে আশ্রয় দিতে পারছি না। কারণ ভারতবর্ষের আবহাওয়া আপনার জন্য সুইটেবল না।" এইরকমভাবে উনি মিষ্টি কথায় কিন্তু জালালউদ্দিন মঙ্গলবাণীকে বিদায় করেছিলেন এবং সেই সঙ্গে কিন্তু উনি মঙ্গল আক্রমণের ভীতি থেকে রক্ষা করেছিলেন দিল্লি সুলতানিকে। তারপরে আমরা আসি খলিফার অনুমোদন। এবারে খলিফা কে? ঠিক আছে? যারা খ্রিস্টান বা খ্রিষ্ট ধর্মে বিশ্বাসী তাদের কাছে খ্রিষ্ট ধর্মের যে সবচাইতে গুরুত্বপূর্ণ জীবিত ব্যক্তি আছেন তিনি হলেন পোপ। তো সমতুল্যভাবে ইসলাম বা মুসলিম রিলিজিয়ন এ আমরা বা মোহামেডান রিলিজিয়ন এর মধ্যে আমরা দেখতে পাই যে মুসলিম জগতের যে ধর্মগুরু রয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ শাসক রয়েছেন তাকে কিন্তু বলা হয় খলিফা। এবং ইলতুৎমিশের সময় যে খলিফার সিট ছিল সেটা কিন্তু বাগদাদে বাগদাদ। বাগদাদ বর্তমানে ইরাকের রাজধানী। ঠিক আছে? বাগদাদে তখন খলিফারা অবস্থান করত এবং এই খলিফারা ছিল ইসলামের ধর্মগুরু এবং শ্রেষ্ঠ শাসক। এবং ইসলাম সম্পর্কে তারা যে মতবাদ ব্যক্ত করত সেটাই কিন্তু পুরো ইসলাম জগতে বা ইসলাম বিশ্বে বা ইসলাম সমাজে সেটা কিন্তু গ্রহণযোগ্য হতো। অর্থাৎ তাদের গ্রহণযোগ্যতা কিন্তু ছিল সবচাইতে উপরে। কারণ তারা ছিল যে ইসলামীয় জগৎ আছে বা ইসলাম ধর্ম যে সারা বিশ্বে প্রবর্তিত আছে তার একদম সর্বোচ্চ শিখরে অধিষ্ঠানরত এবং তৎকালীন সময়ে অর্থাৎ ইলতুৎমিশের সময়কালে কিন্তু এর সিট ছিল আমরা দেখতে পাচ্ছি বাগদা। ঠিক আছে? এবার এখানে আমরা পয়েন্ট দেখে বুঝতে পারছো যে খলিফার থেকে উনি অনুমোদন লাভ করেছিলেন। কি অনুমোদন লাভ করেছিলেন? সেটা হলো এই পার্টে আমরা আলোচনা করব। ঠিক আছে? ইলতুৎমিশ নিজ মর্যাদা প্রতিষ্ঠার উদ্দেশ্যে খলিফার কাছে দূত পাঠান। অর্থাৎ দিল্লি থেকে বাগদাদে উনি কিন্তু উনার যে মেসেঞ্জার বা দূত ছিলেন তাকে পাঠিয়েছিলেন। কি উদ্দেশ্যে পাঠিয়েছিলেন? আমরা দেখছি যে উদ্দেশ্যটা সফল হচ্ছে কিনা। ১২২৯ খ্রিস্টাব্দে খলিফা তাকে একটি ফরমান পাঠান। ফরমান হলো একটা ফরমাল অর্ডার। ফরমাল অর্ডারকে আমরা পার্সিয়ানে কিন্তু ফরমান বলি। যদি আমরা পরবর্তীকালে পড়বো আরো ডিটেইলসে যখন ফারুক-শিয়ারের ফরমান পড়বো মডার্ন ইন্ডিয়ার পার্টে। ঠিক আছে? এবং তাকে সুলতান-ই আজম উপাধি প্রদান করেন। এইবার বাগদাদের যে খলিফা আছেন, যিনি ইসলাম সমাজের প্রধান ব্যক্তি এবং শাসক, উনি উপাধি প্রদান করছেন শামসুদ্দিন ইলতুৎমিশকে। কি উপাধি? সুলতান-ই আজম, যার অর্থ প্রধান সুলতান। এবং এই উপাধিতে কিন্তু ইলতুৎমিশকে ভূষিত করার সঙ্গে কিন্তু দিল্লি সুলতানি এবং দিল্লি সুলতানের যে সুলতান ইলতুৎমিশ তার মর্যাদা কিন্তু সারা মুসলিম বিশ্বে সর্বজন বিদিত হয়ে পড়ে। কারণ খলিফা যে বলছেন, খলিফার কোনো একটা মত তাকে কিন্তু চ্যালেঞ্জ করার ক্ষমতা মুসলিম বিশ্বের কারোর মধ্যে থাকে না। এবং এতে করে কিন্তু উনি দিল্লি সুলতানের একজন বৈধ শাসক হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করছেন। ঠিক আছে? এই যে দেখো এখানে লেখা আছে, এর ফলে দিল্লির সিংহাসনে তার বৈধ অধিকার প্রতিষ্ঠিত হয়। আমরা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম কি? তাকে অনেক ঐতিহাসিকরা জবরদখলকারী বলছে। এখন তো খালিফার অনুমোদন নিয়ে এসছেন যে মুসলিম সমাজের যে হেড, যে ধর্মগুরু সে ওকে বলছে যে শামসুদ্দিন ইলতুৎমিশ হলেন সুলতান-ই আজম। এখন আর এখানে কোনো প্রশ্ন নেই। ঠিক আছে? সেই সঙ্গে দিল্লি সুলতানের গৌরব বৃদ্ধি পায়। আমি বলেছি কারণ কি মুসলিম সমাজ দিল্লিকে রেকগনাইজ করেছে এস এ সুলতানি আজমের সিট হিসাবে। ঠিক আছে? এবং দিল্লি সুলতানের স্বাধীন ও পৃথক অস্তিত্ব মুসলিম জগতে স্বীকৃতি লাভ করে। এতদিন অনেক মুসলিম জগৎ মানছিল না যে দিল্লি সুলতানি একটা স্বাধীন সাম্রাজ্য। কারণ কি মোহাম্মদ ঘুরির সময় সেটা গজনির আন্ডারে ছিল বা গজনির আধিপত্যে ছিল। সেই কারণে অনেকে কিন্তু মানতে রাজি ছিল না যে দিল্লি সুলতানি একটা পৃথক এবং স্বাধীন
সুলতানি বা সাম্রাজ্য। তারা অনেক মুসলিম দেশ বা মুসলিম শাসক দিল্লিকে তখনও, যদিও বাস্তবে সেরকম ছিল না, তখনও থিওরিটিক্যালি বা কাগজপত্রে কিন্তু তাকে মনে করত যে সেটা গজনির একটা অংশ। কিন্তু এর ফলে যখন দিল্লির সুলতানকে খলিফা অলরেডি উপাধি দিয়ে দিয়েছে সুলতানে আজম বলে, খলিফা ওকে মেনে নিয়েছে একজন পৃথক সুলতান হিসাবে এবং প্রধান সুলতান হিসাবে, তখন কিন্তু এদের বাধা বিপত্তি বা প্রতিবাদের আর কোন জায়গা থাকে না এবং তাদেরও সেটাই মানতে হবে এবং এতে করে পৃথক অস্তিত্ব একটা হয় দিল্লি সুলতানের মুসলিম জগতে স্বীকৃতি লাভ করে। ঠিক আছে? এবার খালিফার প্রতি কৃতজ্ঞতা বশত ইলতুৎমিশ খলিফার নামাঙ্কিত মুদ্রা প্রচলিত করেন। এবার যেহেতু খলিফা ওকে সুলতানি আজম উপাধি দিয়েছেন ইলতুৎমিশকে, তাহলে কিন্তু ইলতুৎমিশও বিনিময়ে তার নামে একটা মুদ্রা প্রচলন করে দেন। কার নামে? খলিফাকে সম্মান প্রদর্শন করে একটা মুদ্রা প্রচলন করেছেন এবং এই মুদ্রায় কি লেখা ছিল সেটা আমরা জানবো। সেখানে আমরা আসছি। কিন্তু এর আগে একটা কোয়েশ্চেন কিন্তু এখানে আসতে পারে যে বাগদাদের খলিফা দিল্লির কোন সুলতানকে সুলতানি আজম উপাধিতে ভূষিত করেছিলেন? অনেক রকমভাবে প্রশ্ন আসতে পারে। বা ইলতুৎমিশকে সুলতানি উপাধি কে প্রদান করেছিলেন? আবার কোয়েশ্চেন ঘুরিয়েও আসতে পারে যে বাগদাদের খলিফা সুলতানে আজম উপাধি কাকে দিয়েছিলেন? সেটা তো বললাম আমরা। এবার বাগদাদের খলিফা ইলতুৎমিশকে কি উপাধি দিয়েছিলেন? সুলতানে আজম উপাধি দিয়েছিলেন। এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় আমাদের এখান থেকে যদি আমরা আলোচনা করি। ঠিক আছে? এবার মুদ্রায় আমরা চলে আসি। এই যে উনি মুদ্রাটা প্রবর্তন করেছিলেন, মুদ্রাটা যে প্রচলন করেছেন উনি খলিফার সম্মানের উদ্দেশ্যে, এই মুদ্রায় কি লেখা ছিল? ঠিক আছে? এই মুদ্রায় উনি নিজেকে খলিফার সেনাপতি বলে নিজেকে অভিহিত করেছেন। উনি নিজেকে সুলতান বলেননি। উনি নিজেকে খলিফার সেনাপতি হিসাবে কিন্তু উনি নিজের পরিচয় দিয়েছেন। ঠিক আছে? তো এই যে কয়েকটা জিনিস আমরা জানলাম এখন এই সময় আজকের ক্লাসে যে সুলতানের থেকে উনি আ দিল্লির খলিফার কাছ থেকে উনি ফরমান লাভ করছেন, উপাধি লাভ করছেন। সেই সঙ্গে মঙ্গল আক্রমণের হাত থেকে উনি কিভাবে নিজেকে রক্ষা করেছেন। নামগুলি খুব গুরুত্বপূর্ণ। জালালউদ্দিন গঙ্গোবারী নামটা মনে রাখতে হবে। চেঙ্গিস খান নামটা মনে রাখতে হবে। কত সালে মনে রাখতে হবে। এবং সেই সঙ্গে যে নববিজিত অঞ্চলগুলি ছিল বা প্রদেশগুলি ছিল সেগুলি উনি জয় করেছিলেন। উজ্জয়িনী উনি কবে আক্রমণ করেছিলেন, কবে জয় করেছিলেন সেগুলি কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। ঠিক আছে? তো এই অংশে আমরা এই ৩ টা জিনিস নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা চেষ্টা করব, যদিও অনেকটা বড়, যে শামসুদ্দিন ইলতুৎমিশের একটা মূল্যায়ন করার এবং মূল্যায়ন যখন আমরা করব তখন তার মধ্যে কিন্তু অনেক কিছু আসবে। তার শাসন বিভাগটাও কিন্তু আসবে। শাসন বিভাগটা খুব গুরুত্বপূর্ণ। আমি বলব কেন? কারণ ইকতা ব্যবস্থা নামে একটা ব্যবস্থা উনি প্রবর্তন করেছিলেন। সেটা আমরা সংক্ষেপে আলোচনা করে দেব পরের ক্লাসে। ঠিক আছে? তবে শামসুদ্দিন ইলতুৎমিশের রাজনৈতিকটা জীবনটা মোটামুটি এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব তার একটা মূল্যায়ন আমরা করার চেষ্টা করব। যে দিল্লির সুলতান হিসাবে উনি কতটা সফল এবং উনার যে শাসনতান্ত্রিক যে আ সংশোধনগুলি ছিল, সংস্কারগুলি ছিল সেগুলি কি, কি ছিল। ঠিক আছে? তো এই ক্লাসটা আমরা এতটুকুই রাখছি। ধন্যবাদ।